সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে এই যে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে নানান উত্তেজনা চলছে। এই উত্তেজনার ভিতরে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি সেটা একটু চাপা পড়ে গেছে। এই চাপার ভেতরে যে ঘটনাটি ঘটে যাচ্ছে সেটি আপনারা অনেকেই হয়তো জানেন না। না জানার মূল কারণটা হচ্ছে আপনাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে যে মিডিয়া আছে, মিডিয়াগুলি সব বিক্রি হয়ে গেছে। আওয়ামী লীগ জামানায় যেই সব আওয়ামী লীগ করেন এইরকম মানুষের মালিকানায় যেসব রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ছিল, এগুলো সবগুলো দখল নিয়েছে বাংলাদেশের এই রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, জামাত বাহিনী, এনসিপি বাহিনী এবং বিএনপি বাহিনী। তারা এই সংবাদপত্রগুলোকে দখল করে নিয়ে এখন যেটা করেছে, এখন তারা শুধুমাত্র এনসিপি, বিএনপি, জামাত এবং সরকারের খবরের বাইরে বাংলাদেশের আর কোনো খবর আসে না। তাই আপনারা জানেন না যে কি চলছে। সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে, নানান রকমের কটূক্তি করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া এই সরকারের পক্ষে একদিনও চলা সম্ভব নয়। কারণ বাংলাদেশে যে পুলিশ, এই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ, হত্যা, নির্যাতন করে পুলিশকে মোটামুটি ডিমোরালাইজ করা হয়েছে। একটি মাত্র বাহিনী বেঁচে আছে, সেটি হচ্ছে সেনাবাহিনী। 30,000 সেনাবাহিনী ব্যারাক থেকে আসে, তারা এই রাষ্ট্রের দায়িত্বে এখন নিয়োজিত আছে। কিন্তু তাদের বিরুদ্ধে টাকলারা যেই পরিমাণে বিষোদ্গার করছে, নতুন করে রাজনীতি হওয়ার যে খায়েশ, এই খায়েশে তারা যা করছে, এটা সম্পর্কে হুমায়ুন আহমেদের একটি নাটক বা গল্পের উদাহরণ দিয়ে বলি আপনাকে। হোটেল গ্রেভার ইন নামে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই আছে। ওই গল্পের বইতে একটি গল্পের নাম হোটেল গ্রেভার ইন। তো আমেরিকাতে কিছু মানুষ আছে, তারা জীবনেও কোনো দিন বিখ্যাত হতে পারেনি, না রাজনীতিতে, না সমাজনীতিতে, না অর্থনীতিতে, না ব্যক্তিগত জীবনে, না সিনেমায়, না গল্পে, না উপন্যাসে। কোথাও তাদেরকে বিখ্যাত চরিত্র হিসেবে কেউ কাউন্ট করেনি, কখনো করেনি, করার সম্ভাবনাও থাকে না। তো তারা চিন্তা করলো, সারা জীবন আমরা এরকম অবহেলিত থেকে যাব, আমাদেরকে কি কোনোদিনও পত্রিকায় খবরে দেখাবে না, আমরা কি কোনোদিনও নিউজে আসবো না, আমাদের কোনোদিনও ফলাও করে প্রচার করা হবে না। তো তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা বিশেষ দিনে আমেরিকার হোটেল গ্রেভার ইন থেকে ল্যাংটা হয়ে দৌড় দেবে, মানে কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে দৌড় দেবে। এই ল্যাংটা দৌড় দেখার জন্য সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক, যারা নিউ ইয়র্কে, যারা ম্যানহাটানে, যারা ওয়াশিংটন ডিসিতে, ক্যালিফোর্নিয়ায়, তারা এসে এই হোটেল গ্রেভার ইনে এসে তারা তাদের ছবি তোলে, তাদের ভিডিও করে, পুরো বিশ্বে তারা ছড়িয়ে দেয়, পত্রিকার হেড নিউজ হয়। তার মানে হচ্ছে নিজের কাপড় খুলে দৌড় দিয়ে বিখ্যাত হওয়ার যে একটা নজির আমেরিকার হোটেল গ্রেভার ইনে সৃষ্টি করেছিল, বাংলাদেশে ওই টাকলা ব্যারিস্টাররাও ঠিক তাই করছে। মানে যাচ্ছে তাই গালিগালাজ করছে, মানে নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু কিছু কথাবার্তা বলছে, নিজেকে ওই যে ল্যাংটা করার যে কায়দা, সে ল্যাংটা করার জন্য। কিন্তু আপনি যতই ল্যাংটা হন, আপনার কিন্তু বাঁচার সুযোগ নাই, আইনের হাতে আপনাকে ধরা দিতেই হবে, সময়ের অপেক্ষা। তো এখন যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর আজকে 3 দিন পরে যখন রেজাল্ট হলো, তখন ডক্টর ইউনূসের কিন্তু কাপড় চোপড় ভিজে যাওয়ার অবস্থা। কেন? কারণ ছোট্ট একটা ইউনিভার্সিটির নির্বাচন করতে যদি এইরকম হিমশিম খেতে হয়, ছোট্ট একটি ইউনিভার্সিটির নির্বাচন করতে যায় 11,000 ভোটারকে ম্যানেজ করতে গিয়ে, বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক, এত তরুণ ছাত্র, পুলিশ, বিডিআর, আনসার, এত কিছু দেওয়ার পরও যদি একটি নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লেগে যায় 11,000 ভোটে, সেই জায়গায় এই 18 কোটি মানুষের দেশ, 12 থেকে 13 কোটি ভোটার বা 14 কোটি ভোটার বা 12 কোটি ভোটার, এই 12 কোটি ভোটারকে সামলানোর কোনো ক্ষমতাই ডক্টর ইউনূসের নেই। তাই ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যেই কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যাবেন, তিনার বাপের দেশে। সেখানে গিয়ে তিনি থাকবেন। আর এখানে ডক্টর ইউনূসের স্থলাভিষিক্ত কাকে করা যায়, এটার একটা
ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত কেন বললাম? ময়নাতদন্ত তো মৃত্যুর পর হয়। আসলে যে ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে মায়া, যে একটা মানে ভালোবাসা বা যে রকমের একটা বিশ্বাস ছিল, সেটা মারা গেছে অনেক আগে। এখন এই মারা যাওয়ার পর এটাকে এখন ময়নাতদন্ত চলছে। এই ময়নাতদন্ত করে তারা স্থির করছে। ইতিমধ্যে কিন্তু আপনি এই কথাটি কেন সত্য মেনে নেবেন? জামাতে ইসলামী রিসেন্টলি বলছে যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ সরকার নয়, কারণ ডক্টর ইউনূসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করে না। তার মানে তাদেরকে দিয়ে একটা বিশেষ গোষ্ঠী এ কথা বলাচ্ছে। এর কারণ খুব শীঘ্রই ডক্টর ইউনূস আমেরিকাতে যাবেন, সেখান থেকে আর ফিরবেন কিনা সেটা এক আল্লাহ জানে আর ডক্টর ইউনূসে জানে, আমরা জানি না। তবে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে তিনি ফিরে আসার সম্ভাবনা কম। আর যদি আসেনও, ডিসেম্বরের আগে তিনি আবার চলে যাবেন। একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা মানুষের, যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা বাস্তবায়ন করা ডক্টর ইউনূসের সেই সক্ষমতা নেই। আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই মাত্র ঢাকার মানে বাংলাদেশের বর্ডার থেকে, উত্তরবঙ্গের বর্ডার থেকে নেপালের দূরত্ব 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার দূরে নেপালে একটি অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, সরকার দেশ ত্যাগ করেছে, অনেককে হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং পার্লামেন্ট ভবনটিকেও পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখেন তারা দেশের যে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা দিয়ে তারা চলে গেছে। তারা ক্ষমতার ভাগ চায় না, তারা কোনো বিভিন্ন প্রজেক্টের কাজ চায় না, তারা সচিবালয়ে দুর্নীতি চাঁদাবাজি করতে যায় না, তারা 32 নম্বরের মতো কোনো বাড়ি ভাঙার জন্য কোনো চিন্তাভাবনায় নেই। তারা যে চিন্তাভাবনায় আছে, তারা মাথা নত করে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা দিয়ে যে আপনি একটি সুষ্ঠু নির্বাচন করে আপনিও চলে যান, আমরাও আমাদের বিদ্যালয়ে ফিরে যাচ্ছি। কিন্তু আমাদের এই সাগুরা, আমাদের এই অসভ্য জ্যানজি, তারা কিন্তু স্কুলে ফিরে যায়নি, বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়নি, কলেজে ফিরে যায়নি। তারা 1 বছর থেকে টোকাইয়ের মতো ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর সব জায়গায় কোনায় কোনায় যেখানে সেখানে সাদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি এটাতে মিশে গিয়েছিল। এর ফলে যেটা হয়েছে যে জাতীয় যে চরিত্র, ছাত্রদের যে চরিত্র ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আপনার একটা সরকার যদি ধ্বংস হয়, একটা সরকার যদি খারাপ হয়, এই সরকারকে বৃতায়ন করে নতুন সরকার আনা যায়, কিন্তু পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্ম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে দেশের আর কোনো আশা ভরসা থাকে না। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে গেছে অন্তত আগামী 10 বছরের জন্য। এই যে প্রজন্মটি ধ্বংস হয়েছে, এই ধ্বংসপ্রাপ্ত প্রজন্মকে নেতৃত্ব দিবে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, 71-এর পরাজিত শক্তি এবং জামাতে ইসলামী, নেজামে ইসলামী, সরমনাই, এই রকম ধরনের মৌলবাদী শক্তিরা। এই মৌলবাদী শক্তিরা বাংলাদেশের মানুষের মুখকে ফিরিয়ে দিবে মধ্যযুগীয় বর্বরতার দিকে, নারীদেরকে ঠেলে দিবে শ্রমবাজারের বাইরে। মানুষের শ্রম, মানুষের জীবন, মানুষের অর্থনীতি, রাজনীতি সব কিছু কলুষিত হবে। এই অবস্থায়, এমন একটা অবস্থায় ডক্টর ইউনূসের পক্ষে নির্বাচন করা যেহেতু সম্ভব নেই, খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি এবং আমরা জানি এবং আমরা বুঝতে পারছি যে একটি সরকার আসছে। বিএনপিও এই জাহাঙ্গীরনগরের নির্বাচনের পর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর বিএনপি কিন্তু দেখেন, বিএনপি এখন এই রাজনীতিতে মূল চালিকা শক্তি। সেই বিএনপি জাহাঙ্গীরনগরের নির্বাচন থেকে নিজেদেরকে পুল আউট করে নিয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বলেছে আটারলি এটা একটা অবৈধ নির্বাচন এবং এটা একটা সাজানো নির্বাচন, পাতানো নির্বাচন। এবং এর ফলে কি হলো যে নির্বাচন ব্যবস্থায় যদি একটা ইউনিভার্সিটির নির্বাচন করতে না পারে একটা সরকার ক্ষমতায় থেকে, তাহলে তারা পুরো দেশের নির্বাচন করব কিভাবে? তাই বিএনপিও তলে তলে আর্মির সাথে সমঝোতা করছে, আর্মির সাথে আলাপ আলোচনা হচ্ছে বিএনপির বড় বড় নেতাদের, যে কবে, কখন, কিভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে। আর্মি সেখানে সরাসরি সিনে আসবে না, আর্মি ব্যাকড, আর্মিরা নির্বাচন করে দিবে মানুষ, অথবা বিভিন্ন দল থেকে নির্বাচন করে দিবে মানুষ। সেই মানুষরা দেশ একটা নির্বাচনকালীন সরকার পরিচালনা করে একটি সুষ্ঠু নির্বাচন করবে। তাই ডক্টর ইউনূস অতদিনে তার যা হাতিয়ে নেওয়ার, যা বাগিয়ে নেওয়ার তা নিয়েছে। আর ওই যে সমন্বয়ক নামে যে সন্ত্রাসীরা,
এনসিপি নামে যে সন্ত্রাসীরা, এরা কিন্তু এক একটা ফুলে কিন্তু কলা গাছ হয়ে গেছে। আপনারা দেখেছেন কিনা? আমরা ছোটবেলায় শুনতাম হুজুররা বলতেন ওয়াজ করতে যে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের পেট মোটা হয়ে যায়। তো এই পেট মোটাদের দল কারা? এই যে দেখেন হাসনাত, সার্জিজ, এগুলার কি অবস্থা, এক একটা গবর মতো হয়ে গেছে। অথচ 2024 সালের 5 আগস্টের আগে এক একটা চিপচিপে শরীর ছিল, আর এখন এক একটা টাকার পাহাড়, শরীরের পাহাড় এবং সন্ত্রাস দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছে। এই সন্ত্রাস, এই দুর্নীতিবাজরা এই রাজনীতিতে এসে কালো টাকা ঢালার অপেক্ষায় আছে। কিন্তু যতই ঢালেন, এদেশের আইন, এদেশের বিচার আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদেরকে শ্বশুর বাড়িতে যেতেই হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যদি আসে, সেই তত্ত্বাবধায়ক সরকার কি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে? গ্যারান্টি রাখেন। এবং নিশ্চিতভাবে বলি, এই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার পর প্রথম যে কাজটি হবে, সেই কাজটি হবে সকল দলকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অলরেডি বলে দিয়েছেন যে, আমরা বিশ্বাস করি তিনি, যদিও আমরা সাবেক বলছি কারণ উনি এখন দায়িত্বে নেই, কিন্তু কনস্টিটিউশনালি এখনও তিনি প্রধানমন্ত্রী। কারণ বাংলাদেশে যদি বৈধভাবে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যিনি ইতিপূর্বে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা ইউনূসের অধীনে নির্বাচন করব না। তাই ইউনূসকে অনেক দিক থেকে প্রেশার দেওয়া হয়েছে যে যেহেতু আপনার প্রতি আস্থা নেই এবং আস্থা রাখার মতো কোনো কিছু আপনি করেননি, কারণ আপনি 71কে বিতর্কিত করেছেন, রিসেট বাটন সেট করতে চেয়েছেন, আপনার বাস্টার্ড চাইল্ডকে দিয়ে নতুন রাজনৈতিক দল করে আপনি বাংলাদেশকে একটা জাহান্নাম বানানোর চেষ্টা করেছেন। সুতরাং আপনার যোগ শেষ, আপনি এখন ফোটেন। নতুন নির্বাচন হবে, নতুন নির্বাচন কমিশনও আসতে পারে, নতুন একটি সরকারও আসবে। সেই সরকারের কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। আর সেই নির্বাচনে প্রথম কাজ হবে সেই নতুন সরকারের আওয়ামী লীগ সহ যেই সব রাজনৈতিক দলের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া আছে, নিষেধাজ্ঞা বলতে কর্মসূচিতে, সেটা প্রত্যাহার করা হবে। আর সেই প্রত্যাহারের পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামবে। আপনিও প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত। দেখা হবে বেশ জোরে সোরেই আমরা আবার মাঠে ময়দানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করব বাংলার আকাশ বাতাস, এবং মুক্তিযুদ্ধের চেতনায় আবার মুখরিত হবে বাংলাদেশের মাঠঘাট, এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, একটি সুন্দর, সুশৃঙ্খল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ, সেটির দিকে আমরা আগাতে থাকব। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।